প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদের শুভেচ্ছা। আজ আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা থেকে খাদ্য ও পুষ্টি এবং খাদ্যের তিনটি উপাদান শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ সম্পর্কে জানব। এসো শুরুতেই দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারব। আমরা খাদ্যের বিভিন্ন উপাদানগুলো কি তা বলতে পারব। খাদ্য উপাদান হিসেবে শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থের উৎস এবং পুষ্টিজনিত গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। খাদ্য তালিকায় শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থের অভাবে সৃষ্ট সমস্যা এবং সেগুলো প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারব। তাহলে শুরু করা যাক। বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীই খাদ্য গ্রহণ করে। খাদ্য মানুষের প্রধানতম মৌলিক অধিকার। দেহের বৃদ্ধি, বিকাশ, শক্তি উৎপাদন সহ আরও অনেক কাজের জন্য খাদ্য গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যা খাই তার সব কিছুকেই আমরা খাদ্য হিসেবে চিহ্নিত করলেও মজার ব্যাপার হলো পুষ্টিবিজ্ঞানের মতে কিন্তু আমরা যা খাই তার সব কিছুকেই খাদ্য বলা যায় না। পুষ্টিবিজ্ঞানের মতে খাদ্য হতে হলে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো হলো দেহের বৃদ্ধি সাধন করতে হবে, দেহে শক্তি উৎপাদন করতে হবে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে এবং দেহের ক্ষয় পূরণ করতে হবে। অর্থাৎ এক কথায় বললে আমরা যা খাই তা যদি দেহে পুষ্টি সাধন করে তবেই আমরা তাকে খাদ্য বলতে পারবো। এখন প্রশ্ন হলো পুষ্টি কি? পুষ্টি হলো একটি শরীরবৃত্তিক প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্য গ্রহণ করে তা পরিপাক, শোষণ এবং আত্তীকরণের মাধ্যমে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তির চাহিদা পূরণ এবং রোগ প্রতিরোধ করা হয়। পুষ্টিকে ইংরেজিতে নিউট্রিশন বলা হয়। তাহলে খাদ্য এবং পুষ্টির সংজ্ঞা থেকে আমরা খাদ্যের কিছু কাজ সম্পর্কে জানলাম। এসো সেগুলো একবার দেখে নেই। খাদ্যের কাজগুলো হলো দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ ও রক্ষণাবেক্ষণ করা, দেহে তাপ উৎপাদন এবং কর্মশক্তি প্রদান করা এবং রোগ প্রতিরোধ করা এবং দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা। খাদ্যের উপাদানগুলো কি কি সেই সম্পর্কে এখন জেনে নেই। খাদ্যের উপাদানকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো মুখ্য উপাদান এবং সহায়ক উপাদান। এই মুখ্য এবং সহায়ক উপাদানগুলোকে আবার 6টি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, পানি এবং খনিজ লবণ। সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্য তালিকায় এই প্রত্যেকটি উপাদান থাকা খুবই প্রয়োজন। শর্করা এবং স্নেহজাতীয় খাদ্যকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। আমিষযুক্ত খাদ্য হলো দেহ গঠনের খাদ্য, আর ভিটামিন, খনিজ লবণ এবং পানি হলো দেহ সংরক্ষক খাদ্য উপাদান। এগুলো দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে। আবার ভিটামিন, খনিজ লবণ এগুলোকে পরিশোষক বা নিউট্রিয়েন্টসও বলা হয়। এগুলো জীবনী শক্তির যোগান দেয় এবং এগুলো পরিপাকের প্রয়োজন হয় না। ভিটামিন, পানি এবং খনিজ লবণ সম্পর্কে পরবর্তী পাঠে আমরা বিস্তারিতভাবে জানব। আজকের পাঠে আমরা শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ সম্পর্কে বিস্তারিত জানব। তবে তার আগে চলো দেখে নেই এতক্ষণ আমরা যা জানলাম তার মধ্য থেকে কি কি তোমাদের মনে আছে। তোমরা দেখো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। প্রথমে দেখো, কোনটি খাদ্যের কাজ? দেহের গঠন এবং বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ করা, কর্মশক্তি প্রদান। উল্লেখিত সবগুলোই আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে খাদ্যের বিভিন্ন উপাদানের বিভিন্ন রকম কাজ। তার মধ্যে একটি হচ্ছে দেহের গঠন এবং বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ করা এবং কর্মশক্তি প্রদান। তাহলে আমরা বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে উল্লেখিত সবগুলোই। দ্বিতীয় প্রশ্নটি দেখো, দেহ গঠনের জন্য খাদ্যে কোন খাদ্য উপাদানটি থাকতে হবে? শর্করা, আমিষ, স্নেহ এবং ভিটামিন। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে দেহ গঠনের জন্য খাদ্যে আমিষ উপাদানটি থাকা খুবই প্রয়োজনীয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমিষ। এখন চলো এক এক করে শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ সম্পর্কে জেনে নেই। প্রথমেই আমরা জানব শর্করা সম্পর্কে। শর্করাকে ইংরেজিতে বলা হয় কার্বোহাইড্রেট। শর্করা জাতীয় খাদ্যই মূলত মানুষের প্রধান খাদ্য। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে শর্করা তৈরি হয়। শর্করা প্রধানত বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে। উৎসভেদে শর্করা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এসো একটি ছকের মাধ্যমে শর্করার উৎস এবং প্রকারভেদগুলো দেখে নেই। এখানে এই ছকে আমরা দেখতে পাচ্ছি শর্করার উৎস দুই ধরনের, উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। এই উদ্ভিজ্জ উৎস আবার 5 ধরনের হয়ে থাকে: শ্বেতসার বা স্টার্চ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং সেলুলোজ।
প্রাণীজ উৎস আবার দুই ধরনের হয়ে থাকে, ল্যাকটোজ এবং গ্লাইকোজেন। চলো এখন এই উৎসগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেই। শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসার প্রধানত ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্যদানা থেকে বেশি পাওয়া যায়। এছাড়া আলু, রাঙা আলু এবং কচুতেও শ্বেতসার রয়েছে। এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো শ্বেতসার বা স্টার্চের উৎস হিসেবে কাজ করে। গ্লুকোজ। আঙুর, আপেল, গাজর, খেজুর এইসব ফল এবং সবজি হলো গ্লুকোজের মূল উৎস। ফ্রুক্টোজ। আম, পেঁপে, কলা ইত্যাদি মিষ্টি ফল এবং ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে। একে ফল শর্করাও বলা হয়ে থাকে। এখন দেখি সুক্রোজ। আখের রস, চিনি, গুড়, মিশ্রি এগুলো হলো সুক্রোজের উৎস। সেলুলোজ। বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজি হলো সেলুলোজের উৎস। আমরা এতক্ষণ শর্করার উদ্ভিজ্জ উৎসগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব শর্করার প্রাণীজ উৎসগুলো সম্পর্কে। প্রাণীজাতীয় খাদ্য থেকে যে শর্করা পাওয়া যায় সেগুলোই মূলত প্রাণীজ শর্করা। এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, ল্যাকটোজ এবং গ্লাইকোজেন। ল্যাকটোজ। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদির দুধ হলো ল্যাকটোজের মূল উৎস। গ্লাইকোজেন। বিভিন্ন পশু যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি এবং পাখি জাতীয় প্রাণী যেমন মুরগি, কবুতর ইত্যাদি প্রাণীর যকৃত বা প্রচলিত ভাষায় আমরা যাকে কলিজা বলি সেটি এবং এ সকল প্রাণীর পেশির মাংস হলো গ্লাইকোজেনের উৎস। এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের শর্করার উৎস সম্পর্কে জেনেছি। এবার এসো দেখে নেই শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহে কেন প্রয়োজন, অর্থাৎ শর্করার পুষ্টিগত গুরুত্ব কী সেটি জানব। আমাদের দেহে পুষ্টি যোগাতে শর্করার ভূমিকা অনেক। প্রথমত আমরা বলতে পারি কর্মক্ষমতা বৃদ্ধি। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই যা আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এরপর শক্তির যোগান দেয়। জীবদেহের বিপাকীয় কাজ বা হজমের জন্য যে শক্তি প্রয়োজন তা শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। গ্লাইকোজেন দেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। এরপর কোষ্ঠকাঠিন্য রোধ। সেলুলোজ হলো এক ধরনের অপাচ্য শর্করা। আঁশ জাতীয় খাদ্য থেকে সেলুলোজ পাওয়া যায়। এটি মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। আমিষ ও স্নেহ পদার্থের অভাব পূরণ। আমাদের দেহে যদি আমিষ বা স্নেহ পদার্থের অভাব দেখা যায় তাহলে শর্করা থেকে এগুলো তৈরি হয়ে সে অভাব পূরণের চেষ্টা করে। এরপর রোগ থেকে রক্ষা। প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ শর্করা জাতীয় খাবার খেলে শর্করার অভাবজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। তবে খাদ্য তালিকায় শর্করার পরিমাণ বেশি থাকলেও সমস্যা হতে পারে। অতিরিক্ত শর্করা দেহে মেদ হিসেবে জমা হয়ে শরীরকে স্থূলকায় করে দিতে পারে। কখনো কখনো বহুমূত্র রোগ বা ডায়াবেটিসও দেখা দিতে পারে। শর্করার আরেকটি পুষ্টিগত গুরুত্ব হচ্ছে তাপ শক্তি উৎপাদন। নিঃশ্বাসের সাথে আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা রক্তের লোহিত কণিকার মাধ্যমে আমাদের কোষে পৌঁছায় এবং গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপাদন করে। এই তাপ শক্তি মূলত আমাদের সকল শক্তির উৎস। তো এতক্ষণ আমরা শর্করা সম্পর্কে অনেক কিছু জানলাম। চলো এখন দেখি কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। বাদাম কোন ধরনের শর্করার উৎস? উত্তরগুলো হচ্ছে গ্লুকোজ, সেলুলোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। শর্করার উদ্ভিজ্জ উৎসগুলোতে আমরা দেখেছিলাম যে আঙুর, আপেল, খেজুর এগুলোতে থাকে গ্লুকোজ। বাদাম, বেল, তরমুজ এগুলোতে থাকে সেলুলোজ। আবার আম, পেঁপে, কলা এই মিষ্টি ধরনের ফলগুলোতে থাকে ফ্রুক্টোজ। আবার আখের রস, চিনি, গুড় এগুলো হলো সুক্রোজের উৎস। তাহলে এখানে সঠিক উত্তর হবে সেলুলোজ, অর্থাৎ বাদাম সেলুলোজ ধরনের শর্করার উৎস। শিক্ষার্থীরা, এখন আমরা খাদ্য পরিমাপ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ শব্দ বা টার্ম সম্পর্কে জানব। শব্দটি হলো ক্যালোরি। ক্যালোরি হলো শক্তির একক। খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে এই খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়। খাদ্য ক্যালোরি বলতে একটি খাদ্য সম্পূর্ণভাবে জারণ হলে যতটুকু শক্তি উৎপন্ন হবে তাকে বোঝায়। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি হিসেবে চিহ্নিত করা হয়। যেমন ধরো, শর্করা এবং আমিষের ক্যালোরি প্রায় সমান, কিন্তু স্নেহ পদার্থে ক্যালোরি অনেক বেশি থাকে। তাই আমাদের খাদ্য তালিকায় স্নেহজাতীয় খাদ্য কম রাখা হয়। লক্ষ্য করো, একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক 2500 কিলো ক্যালোরি
এবং একজন পূর্ণবয়স্ক নারীর দৈনিক 2000 কিলোক্যালোরি খাবারের প্রয়োজন। শিক্ষার্থীরা, আমরা এখন আমিষ নিয়ে আলোচনা করব। আমিষের ইংরেজি হলো প্রোটিন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ তৈরি হয়। আমিষ শরীরে পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমিষ গঠনের একক। মানুষের শরীরে এখন পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গিয়েছে। শর্করার মতো উৎসবেদে আমিষকেও দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ। উদ্ভিজ্জ আমিষ কি? উদ্ভিদ থেকে যে আমিষগুলো আমরা পেয়ে থাকি সেই আমিষগুলো হলো উদ্ভিজ্জ আমিষ, যেমন ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম, এগুলো হলো উদ্ভিজ্জ আমিষের উদাহরণ। এই খাবারগুলো থেকে আমরা উদ্ভিজ্জ আমিষের চাহিদা পূরণ করে থাকি। এরপর দেখো প্রাণীজ আমিষ। প্রাণী থেকে যে আমিষগুলো পাওয়া যায় সেগুলোই হলো প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, দুধের তৈরি খাবার, এগুলো হলো আমাদের প্রাণীজ আমিষের উদাহরণ। এবারে চলো দেখে নেই মানব শরীরে আমিষের পুষ্টিগত গুরুত্ব কী। প্রথমত, আমিষ আমাদের দেহের গঠনে খুবই অপরিহার্য একটি উপাদান। দেহকোষের বেশিরভাগই আমিষ দিয়ে তৈরি। হাড়, পেশি, লোম, পাখির পালক, পশুর শিং ইত্যাদি সবই আমিষ দিয়ে তৈরি। সাধারণত প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% হলো আমিষের তৈরি। এছাড়া রয়েছে অ্যামাইনো অ্যাসিডের অভাব পূরণ। মানবদেহে যে 20টি অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে 8টি হলো অপরিহার্য। এই 8টি অ্যামাইনো অ্যাসিড বাদে বাকিগুলো আমাদের দেহ নিজে থেকেই তৈরি করতে পারে, কিন্তু এই 8টি অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন। প্রাণীজ আমিষে এই 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে বলে প্রাণীজ আমিষের পুষ্টিগুণও অত্যন্ত বেশি। উদ্ভিজ্জ আমিষের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি এবং ভুট্টার মধ্যে পুষ্টিগুণ বেশি এমন আমিষ পাওয়া যায়। অন্যান্য উদ্ভিজ্জ খাদ্যে অপরিহার্য এই অ্যামাইনো অ্যাসিড নেই বলে সেগুলোর পুষ্টিগুণ কিছুটা কম। এছাড়া আমিষের অভাবে শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়ে থাকে, যার ফলে শিশুদের খাওয়ায় অরুচি দেখা দেয়। শিক্ষার্থীরা, আমরা আমিষের গুরুত্ব এবং উৎস সম্পর্কে জেনেছি। এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করি। আমি কয়েকটি ছোট প্রশ্ন করব, দেখো তোমাদের এগুলো জানা আছে কিনা। প্রথম প্রশ্নটি হলো, কোন কোন উপাদানের সমন্বয়ে আমিষ তৈরি হয়? তোমরা একটু চিন্তা করে দেখো কোন কোন উপাদানের সমন্বয়ে আমিষ তৈরি হয়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ তৈরি হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, আমিষ জাতীয় খাদ্যের মূল কাজ কি? আমিষ জাতীয় খাদ্যের মূল কাজ হলো দেহ গঠনে সহায়তা করা। এখন চলো স্নেহ পদার্থ সম্পর্কে জেনে নেই। স্নেহ পদার্থকে ইংরেজিতে বলা হয় লিপিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। আমাদের খাদ্যগুলোতে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কঠিন স্নেহ পদার্থগুলোকে আমরা চর্বি বলি। চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, যেমন মাছ, মাংসের চর্বি। তরল স্নেহ পদার্থগুলোকে আমরা তেল বলি। তেল হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় এরা তরল অবস্থায় থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। এখন দেখে নেই স্নেহ পদার্থের প্রকারভেদ সম্পর্কে। শর্করা এবং আমিষের মতো উৎস অনুসারে স্নেহ পদার্থকেও দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো উদ্ভিজ্জ স্নেহ এবং প্রাণীজ স্নেহ। উদ্ভিজ্জ স্নেহ, উদ্ভিদ থেকে আমরা যে তেলগুলো পাই সেগুলোই হলো উদ্ভিজ্জ স্নেহ। উদাহরণস্বরূপ বলা যায় সরিষা, সয়াবিন, তিল, তিসি, নারকেল, সূর্যমুখী ইত্যাদি। এছাড়া কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদামও স্নেহ পদার্থের উৎস হিসেবে পরিচিত। এই চিত্রটি দেখো, এখানে আমরা উদ্ভিজ্জ স্নেহের বেশ কিছু উৎস দেখতে পাচ্ছি। এবারে প্রাণীজ স্নেহ। প্রাণীদেহ থেকে আমরা যে স্নেহ পদার্থ পাই সেগুলোই প্রাণীজ স্নেহ, যেমন চর্বিসহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম ইত্যাদি সবই প্রাণীজ স্নেহের উদাহরণ। এই ছবিটিতে আমরা প্রাণীজ স্নেহের কিছু উৎস দেখতে পাচ্ছি। এখন আমরা জেনে নিব স্নেহ পদার্থের কাজ সম্পর্কে, অর্থাৎ আমাদের শরীরে স্নেহ পদার্থ কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে জানব। প্রথমত, স্নেহ পদার্থ আমাদের তাপ ও শক্তি উৎপাদন এবং সংরক্ষণ করে। স্নেহ পদার্থ দেহে সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপাদন করে। এছাড়া
স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় রোধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। দীর্ঘদিন দেহে স্নেহজাতীয় পদার্থের অভাব থাকলে দেহে সঞ্চিত আমিষের ক্ষয় হয় এবং ওজন কমে যায়। স্নেহ পদার্থের আরেকটি কাজ হলো শরীরে পুষ্টি যোগানো এবং দেহের বৃদ্ধি সাধন। স্নেহ পদার্থ দেহে পুষ্টি যোগায় এবং দেহের বৃদ্ধি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে তা রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে, ফলে দেহে সহজে রোগ আক্রমণ করতে পারে। ত্বক এবং চামড়ার পরিচর্যা। স্নেহ পদার্থ ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। দেহে স্নেহ পদার্থের অভাব হলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়, বিভিন্ন চর্মরোগ, একজিমা ইত্যাদি দেখা দেয়। স্নেহ পদার্থের আরেকটি কাজ হলো ভিটামিন শোষণে সহায়তা। কিছু কিছু ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে এগুলো স্নেহ পদার্থে দ্রবণীয়। এই ভিটামিনগুলোকে শোষণে স্নেহ পদার্থ সহায়তা করে। তাহলে আমরা স্নেহ পদার্থ সম্পর্কেও জেনে গেলাম। এবার এসো দেখি স্নেহ পদার্থ সম্পর্কে আমাদের কতটুকু মনে আছে। দেখো তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। প্রথম প্রশ্নটি হলো স্নেহ পদার্থ কি দিয়ে গঠিত? উত্তরগুলো দেখো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন এবং ভিটামিন ও মিনারেল। আমরা স্নেহ পদার্থের শুরুতেই দেখেছিলাম চর্বি হলো এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। তাহলে স্নেহ পদার্থ আসলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো কোন ভিটামিনটি স্নেহ পদার্থে দ্রবণীয়? উত্তরগুলো দেখো, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন B12। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম খাদ্যে যে 6টি ভিটামিন থাকে তার মাঝে 4টি ভিটামিনই স্নেহ পদার্থে দ্রবণীয়। এই ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে আমাদের উত্তরগুলোর মধ্যে একটি উত্তর হচ্ছে ভিটামিন ডি এবং ভিটামিন ডি হলো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তাহলে আমাদের উত্তর হবে ভিটামিন ডি। তাহলে আজ আমরা যে খাদ্য উপাদানগুলো সম্পর্কে শিখলাম সেগুলোর অভাবে কি কি রোগ হতে পারে সেটি আমরা এক নজরে একটি ছকে দেখে নেই। প্রথমে আমরা জেনেছিলাম শর্করা সম্পর্কে। শর্করার অভাবে শরীরে তাপ উৎপাদন ব্যাহত হয় এবং দেহ শক্তি ও কর্মক্ষমতা হারায়। এরপর আমরা দেখেছিলাম আমিষ সম্পর্কে। আমিষের অভাবে দেহকোষের গঠন ব্যাহত হয়, শরীরে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি তৈরি হয় এবং আমিষের অভাবে শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়ে থাকে, যেখানে এই রোগ হলে শিশুদের খাবারের প্রতি অরুচি তৈরি হয়। এরপর দেখেছিলাম স্নেহ সম্পর্কে। স্নেহের অভাবে শরীরে বিভিন্ন রকম চর্মরোগ দেখা দেয় এবং ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। স্নেহ পদার্থে যে ভিটামিনগুলো দ্রবীভূত হয় সেই ভিটামিনগুলোর অভাব দেহে দেখা দেয়। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ এ পর্যন্তই ছিল। চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম খাদ্য ও পুষ্টি বলতে আমরা কি বুঝি, খাদ্যের উপাদান কয়টি এবং কি কি, খাদ্যের উপাদানগুলোর মধ্যে শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ কোনগুলো, উৎস অনুসারে শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ কত প্রকার এবং কি কি, শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ আমাদের জন্য কেন প্রয়োজন। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।